সেই রাতের ঘটনাগুলো মনে পড়লে আজও বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে যায়। আমি জীবনে অনেক অদ্ভুত ঘটনা শুনেছি, অনেক রহস্যময় গল্প পড়েছি, কিন্তু নিজের চোখে যা দেখেছিলাম তা কোনো কল্পকাহিনীর চেয়েও ভয়ঙ্কর। সেই রাতে আমি এমন এক উপস্থিতির সাক্ষী হয়েছিলাম যার কথা মনে হলে এখনও গভীর রাতে ঘুম ভেঙে যায়। বহু বছর ধরে ঘটনাটি কাউকে বলতে চাইনি, কিন্তু আজ মনে হচ্ছে সত্যিটা সবাইকে জানানো দরকার। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সাইফুল ইসলাম, ছদ্মনাম, ঠিকানা নালিতাবাড়ি, শেরপুর, বাংলাদেশ। ঘটনাটি ঘটেছিল 2001 সালের দিকে। তখন আমি স্কুলে পড়তাম। বয়স কম হলেও অজানা বিষয় জানার প্রতি আমার আগ্রহ ছিল প্রচণ্ড। বিশেষ করে জিন, ভূত, অলৌকিক ঘটনা কিংবা গ্রামের পুরনো কাহিনীগুলো আমাকে ভীষণ আকর্ষণ করত। হয়তো সেই কারণেই পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনাগুলো আমার জীবনে এমন গভীর ছাপ ফেলে যায়। আমার ফুফাতো বোনের নাম ছিল মেহেরিন। ছোটবেলা থেকেই তাকে খুব হাসি খুশি এবং প্রাণবন্ত দেখেছি। পুরো পরিবারে সে ছিল সবার আদরের। কিন্তু এক সময় হঠাৎ করেই তার মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেয়নি, কারণ পরিবর্তনগুলো ছিল খুব সাধারণ। সে আগের মতো কথা বলতো না, একা একা বসে থাকত, রাতে ঠিকমতো ঘুমাতে পারত না, মাঝে মধ্যে ভয়ে কেঁপে উঠত। আমরা ভাবতাম হয়তো শারীরিক কোনো সমস্যা। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিতে শুরু করল। মেহেরিনের শরীর শুকিয়ে যেতে লাগল, মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, সারা দিন কোনো কিছু খেতে চাইত না, চোখের নিচে কালো দাগ পড়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার আচরণ। রাত গভীর হলে সে হঠাৎ চিৎকার করে উঠত, ঘুমের মধ্যেই কাঁদতে শুরু করত, কখনো বিছানা থেকে লাফিয়ে উঠত, কখনো দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলতো। ফুপু যখন তাকে জিজ্ঞেস করতেন কি হয়েছে, তখন সে কাঁপা গলায় বলতো যে একটি বিশাল গুইসাপ তাকে অনুসরণ করছে। সে বলতো চোখ বন্ধ করলেই গুইসাপটিকে দেখতে পায়। মাঝরাতে মনে হয় সেটি তার বিছানার নিচে ঘুরে বেড়াচ্ছে, কখনো মনে হয় তার পা বেয়ে উপরে উঠছে, কখনো মনে হয় অন্ধকারের ভেতর থেকে দুটি জ্বলন্ত চোখ তাকে দেখছে। প্রথম দিকে এসব কথা গুরুত্ব দিইনি, ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন। কিন্তু সময়ের সাথে সাথে ঘটনার সংখ্যা বাড়তে লাগলো। এমনও হয়েছে গভীর রাতে পুরো পরিবার ঘুমিয়ে আছে, হঠাৎ মেহেরিনের চিৎকারে সবাই দৌড়ে এসে দেখেছে সে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। চোখ দুটো ভয়ে বড় হয়ে গেছে, সারা শরীর কাঁপছে। কাঁদতে কাঁদতে সে বলছে, ও আবার এসেছে, ও আবার এসেছে, ও আমার দিকে তাকিয়ে আছে। এই অবস্থায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এর মধ্যেই আরেকটি অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। মেহেরিনের বিয়ের জন্য যখনই কোনো প্রস্তাব আসত, তখনই কোনো না কোনো সমস্যা দেখা দিত। একটি পরিবার মেয়ে দেখতে আসার আগের দিন তাদের একজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আরেকটি পরিবার বাড়ির পথে দুর্ঘটনার শিকার হয়। আরেকবার পাত্রপক্ষ গ্রামের কাছাকাছি এসেও রহস্যজনক কারণে ফিরে যায়। এভাবে একের পর এক বিয়ের সম্বন্ধ ভেঙে যেতে থাকে। ফুপু তখন নিশ্চিত হয়ে যান যে বিষয়টি সাধারণ কিছু নয়। গ্রামের অনেকের সঙ্গে পরামর্শ করা হয়, ডাক্তার দেখানো হয়, ওঝা দেখানো হয়, কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো সমাধান মেলে না। একদিন দুপুরে আমার বড় ফুফাতো ভাই রাশেদ আমাদের বাড়িতে আসে। তার মুখে অদ্ভুত উত্তেজনা। সে জানায় দূরের একটি গ্রামে একজন কবিরাজের খোঁজ পেয়েছে। মানুষ বলে লোকটি নাকি এমন সব বিষয় জানতে পারে যা সাধারণ মানুষের জানার কথা নয়। ফুপু শেষ ভরসা হিসেবে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। আমি তখন থেকেই ঠিক করে ফেলি যেভাবেই হোক আমি সেখানে যাব। পরদিন দুপুরে আমি আর রাশেদ সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। গ্রামের কাঁচা রাস্তা পেরিয়ে ধান ক্ষেতের মাঝ দিয়ে কয়েকটি ছোট বাজার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই কবিরাজের বাড়িতে। বাড়িটি ছিল খুবই সাধারণ, মাটির উঠান, চারপাশে সুপারি গাছ, একপাশে বাঁশ ঝাড়। কিন্তু বাড়ির কাছে যেতেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন কেউ আমাদের লক্ষ্য করছে। আমরা উঠানে ঢুকতেই দেখলাম একজন যুবক বসে আছেন। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ তাকে মোটেও কবিরাজ মনে হচ্ছিল না। বয়স 30-এর বেশি হবে না, সুদর্শন চেহারা, পরনে সাদা পোশাক, চোখে অদ্ভুত স্থিরতা। তিনি আমাদের বসতে বললেন, তারপর জানতে চাইলেন কেন এসেছি। রাশেদ ধীরে ধীরে মেহেরিনের সমস্ত সমস্যা খুলে বলল। লোকটি একদম চুপচাপ শুনলেন, মাঝখানে একবারও বাধা দিলেন না। সব কথা শোনার পর তিনি কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইলেন।
তারপর এমন একটি কথা বললেন যা শুনে আমাদের বুকের ভেতর কেঁপে উঠল। তিনি বললেন, তোমাদের বাড়ির পেছনে কি একটি পুরনো গাবগাছ আছে? প্রশ্নটি শুনে আমি আর রাশেক একে অপরের দিকে তাকালাম। আমাদের মুখ শুকিয়ে গেল, কারণ সেই গাবগাছের কথা আমরা তাকে বলিনি, কেউ বলেনি। তবুও তিনি জানলেন কিভাবে? আমাদের নীরবতা দেখে তিনি হালকা হাসলেন। তারপর বললেন, মেয়েটিকে আপাতত সেই গাছের কাছাকাছি যেতে দিও না। আমি মঙ্গলবার রাতে তোমাদের বাড়িতে আসব, তার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। এরপর তিনি একে একে কিছু জিনিসের তালিকা বলতে শুরু করলেন। লাল শালুর কাপড়, লাল সুতো, একটি মোরগ, মাটির কলস, গরুর দুধ, রসগোল্লা, নতুন গামছা, মেয়েটির ব্যবহার করা একটি ওড়না এবং আরও কিছু বিশেষ উপকরণ। সবকিছু শুনে আমার শরীরে কেমন যেন শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। বাড়ি ফেরার সময়ও মাথার ভেতর ঘুরছিল একটি প্রশ্ন, লোকটি গাবগাছের কথা জানল কিভাবে? আর কেনই বা মেহেরিনকে সেই গাছের কাছে যেতে নিষেধ করল? সেদিন রাতে আমার একটুও ঘুম হয়নি। বারবার মনে হচ্ছিল মঙ্গলবার রাতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আমাদের পুরো জীবন বদলে দেবে। অবশেষে অপেক্ষার অবসান হলো। এলো সেই মঙ্গলবার। সকালে আমি ফুপুর বাড়িতে চলে গেলাম। দেখলাম পুরো বাড়িতে অদ্ভুত এক চাপা উত্তেজনা। সবাই কাজ করছে, সবাই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কারো মুখে হাসি নেই। মনে হচ্ছিল আমরা যেন কোনো অজানা ঘটনার অপেক্ষায় আছি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর ঠিক সূর্য ডুবে যাওয়ার কিছুক্ষণ আগে দূরের পথ দিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে কবিরাজকে আসতে দেখা গেল। সন্ধ্যার শেষ আলোটুকু যখন পশ্চিম আকাশ থেকে মিলিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পেলাম কবিরাজ ধীর পায়ে আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছেন। দূর থেকে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক দূরের কোনো পথ অতিক্রম করে এসেছেন। তার পরনের সাদা পোশাক আগের মতোই ছিল, মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, কিন্তু তার চোখ দুটো দেখে আমার বুকের ভেতর অজানা এক শঙ্কা জেগে উঠল। সেই চোখে এমন এক গভীরতা ছিল যা আমি আগে কখনো কোনো মানুষের মধ্যে দেখিনি। তিনি বাড়িতে ঢুকেই কারো সঙ্গে বেশি কথা বললেন না, শুধু ফুপুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটি কোথায় আছে? ফুপু মেহেরিনের ঘরের দিকে ইশারা করলেন। কবিরাজ কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। আমরা কয়েকজন তার পেছন পেছন গেলাম। বাড়ির পেছনের সেই পুরনো গাবগাছটি তখন সন্ধ্যার অন্ধকারে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। বিশাল কাণ্ড, চারদিকে মোটা শিকড়, ওপরের ডালপালাগুলো এমনভাবে ছড়িয়েছিল যেন অন্ধকারের মধ্যে বিশাল কোনো প্রাণী হাত মেলে দাঁড়িয়ে আছে। গাছের কাছে পৌঁছেই কবিরাজ থেমে গেলেন। তিনি কিছুক্ষণ গাছটির দিকে তাকিয়ে রইলেন, তারপর নিচু হয়ে মাটি স্পর্শ করলেন। মাটির কিছু অংশ হাতে নিয়ে নাকে এনে শুঁকলেন। এরপর এমন একটি দীর্ঘশ্বাস ফেললেন যে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। তিনি কোনো কথা না বলে বাড়ির চারপাশ ঘুরে দেখতে শুরু করলেন। সন্ধ্যা নামার আগেই তিনি কয়েকটি খেজুরের ডাল আনতে বললেন। গ্রামের ছেলেরা দ্রুত ডাল কেটে নিয়ে এলো। তারপর তিনি বাড়ির চার কোণে গিয়ে কিছু পড়তে পড়তে মাটির ভেতর সেই ডালগুলো পুঁতে দিলেন। তার মুখের ভাষা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল তিনি কারো সঙ্গে কথা বলছেন, এমন কারোর সঙ্গে যার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। এরপর তিনি ঘরের চারপাশে ঘুরে ঘুরে আরও কিছু কাজ করলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ির পরিবেশ পাল্টে যেতে লাগল। যে বাড়িতে সাধারণত সন্ধ্যার পর হাসি, আড্ডা আর গল্পগুজব চলত, সেখানে সেদিন সবাই অস্বাভাবিকভাবে চুপচাপ ছিল। মাঝে মধ্যে শুধু কুকুরের ডাক ভেসে আসছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাড়ির আশপাশে থাকা কুকুরগুলো বারবার গাবগাছের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। এক সময় তারা লেজ গুটিয়ে সরে গেল, যেন অদৃশ্য কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। রাত বাড়তে থাকল, ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি পৌঁছালো। এরই মধ্যে গ্রামের মসজিদের ইমাম সাহেব এসে উপস্থিত হলেন। কবিরাজ তার সঙ্গে কিছুক্ষণ নিচু স্বরে কথা বললেন। আমরা কেউ সেই কথাবার্তা শুনতে পেলাম না। এরপর তিনি সবাইকে গোসল করে পরিষ্কার কাপড় পরে আসতে বললেন। একে একে সবাই প্রস্তুত হলো।
আমি তখন ভয়ে ভয়ে থাকলেও কৌতূহল আমাকে পিছু হটতে দিচ্ছিল না। অবশেষে আমাদের একটি নির্দিষ্ট ঘরে ডাকা হলো। ঘরটির দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। শুধু টিনের বেড়ার ফাঁক দিয়ে চাঁদের সামান্য আলো ভেতরে ঢুকছিল। ঘরের মাঝখানে কবিরাজ একটি বড় বৃত্ত আঁকলেন। তারপর কিছু জিনিস বৃত্তের ভেতরে এবং কিছু জিনিস বাইরে সাজিয়ে রাখলেন। মাটির কলস, দুধ, মিষ্টি, লাল কাপড়, মোরগ, মেহেরিনের ওড়না সব কিছু এমনভাবে সাজানো হলো যেন কোনো অদ্ভুত অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এরপর তিনি আমাদের নির্দিষ্ট জায়গায় বসতে বললেন। আমি কবিরাজের পেছনে বসলাম। মেহেরিনকে বসানো হলো ইমাম সাহেবের পাশে। সেই সময় আমি লক্ষ্য করলাম মেহেরিনের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে হয়ে আছে। তার চোখে আতঙ্ক স্পষ্ট। মনে হচ্ছিল সে নিজেও জানে না তার সঙ্গে কি ঘটতে চলেছে। সবাই বসে গেলে কবিরাজ আমাদের সতর্ক করে বললেন যে রাতের মধ্যে যাই ঘটুক না কেন কেউ যেন নিজের জায়গা ছেড়ে না ওঠে, কেউ যেন চিৎকার না করে, কেউ যেন ভয়ে দৌড়ে না যায়। যদি কিছু দেখেও থাকি তাহলে নীরব থাকতে হবে। তার কণ্ঠস্বর এতটাই দৃঢ় ছিল যে কারো সাহস হলো না কোনো প্রশ্ন করার। এরপর হ্যারিকেনের আলো নিভিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই ঘর অন্ধকারে ডুবে গেল। শুরু হলো অপেক্ষা। প্রথম কয়েক মিনিট কিছুই ঘটল না, শুধু সবাই নিচু স্বরে প্রার্থনা পড়ছিল। আমি নিজের হৃৎস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। সময় যেন থেমে গিয়েছিল। হঠাৎ টিনের চালের ওপর ধূপ করে একটা শব্দ হলো। আমি চমকে উঠলাম। মনে হলো যেন কেউ ওপর থেকে ভারী কিছু ফেলে দিয়েছে। তারপর আবার ধূপ, আরেকবার ধূপ। শব্দগুলো ক্রমশ বাড়তে লাগলো। মনে হচ্ছিল ছাদের ওপর কেউ হাঁটছে, কিন্তু সেটা মানুষ নয়, কারণ শব্দগুলো ছিল অস্বাভাবিক ভারী। ঘরের ভেতর বসে থাকা সবাই নিশ্চয়ই শব্দগুলো শুনছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। কয়েক মুহূর্ত পর শব্দগুলো আরও কাছে চলে এলো। মনে হলো যেন ছাদের ওপর কোনো বিশাল কিছু এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তারপর আচমকা সব কিছু থেমে গেল। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যে মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে। ঠিক তখনই ঘটল সেই ঘটনা। ঘরের মাঝখানে যেখানে বৃত্ত আঁকা ছিল সেখানে ছোট্ট একটি আলোর বিন্দু দেখা গেল। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু না, আলোটি ধীরে ধীরে বড় হতে লাগলো। মুহূর্তের মধ্যে সেটি ছোট্ট আগুনের শিখার মতো হয়ে উঠল। আমার বুকের ভেতর কাঁপুনি শুরু হয়ে গেল। আগুনের শিখাটি ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো। তারপর আরও বড় হলো, আরও উঁচু হলো। মনে হচ্ছিল আগুনের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসছে। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। কেউ কোনো কথা বলছে না, কেউ নড়ছে না। শুধু সেই আগুনের আলো ধীরে ধীরে পুরো ঘরকে লালচে আভায় ভরিয়ে তুলছে। ঠিক তখনই বাইরে থেকে এমন এক গর্জন ভেসে এলো যে আমার মনে হলো বুকের ভেতর রক্ত জমে গেছে। সেটা কোনো মানুষের গলা নয়, কোনো পরিচিত প্রাণীরও নয়, বরং এমন এক শব্দ যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই গর্জনের সঙ্গে সঙ্গে বাড়ির পেছনের সুপারি বাগান থেকে প্রচণ্ড ঝড়ের শব্দ ভেসে আসতে শুরু করলো। মনে হচ্ছিল শত শত গাছ একসঙ্গে দুলছে। কিছু একটা যেন অন্ধকারের ভেতর ছুটে বেড়াচ্ছে। আর ঠিক তখনই আগুনের সেই শিখার ভেতরে অস্পষ্ট একটি অবয়ব গড়ে উঠতে শুরু করলো। আমরা যা দেখতে যাচ্ছিলাম তার জন্য আমাদের কেউই প্রস্তুত ছিলাম না। তারপর ওই কবিরাজ এবং জিনের সাথে যুদ্ধ শুরু হলো। মনে হয় বাড়ির মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু কবিরাজের কথা মনে রেখে আমরা কেউ নড়াচড়া, চিৎকার সমস্ত কিছু বন্ধ থাকলো। মনে হয় ভয় বুকের মাঝে চাপা দিয়ে বসে আছি সবাই একসাথে, আর ওইদিকে ঝড়ের মতো যুদ্ধ চলতিছে কবিরাজ ও ওই জিনের সাথে। এভাবে চলল প্রায় 1 ঘন্টা। তারপর আস্তে আস্তে বাড়ি নিস্তব্ধের মতো ঠান্ডা হতে শুরু করলো। তখন কবিরাজ বলল, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। ওই জিনটা ধ্বংস হয়ে গেছে। আপনারা চিন্তামুক্ত হতে পারেন। আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর মেহেরবানিতে ওই দিনের পর থেকে কারো সাথে কোনো সমস্যা হয়নি এবং মেহেরিনের বিয়ে হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন চলে যাই এখন পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যেই ঘটনাটি উপস্থাপনা করব
এই ঘটনাটি পাঠিয়েছেন সোহাগ নামে একটি ছেলে। 1995 সালের এই ঘটনাটি একটি গ্রামকে নিয়ে ঘটনা। গ্রামের মানুষ খুব ভালোভাবে দিন যাপন করত এবং আনন্দেভাবে চলাফেরা করত, কিন্তু কালের একটা সময় চলে আসলো, মনে হয় একটা দমকা হাওয়ার মতো গ্রামকে এলোমেলো করে দিয়েছে। এরকম ঘটনায় শুনবো ওই গ্রামেরই ছেলে সোহাগ তার মুখ থেকে, তাই আমাদেরকে লিখে পাঠাইছেন, বলেছেন সমস্ত বাস্তব ঘটনা। তখন তিনি ছিলেন ছোট। গ্রামের মাঝে একটা বিশাল বড় একটা তেঁতুল গাছ। গাছটা ধীরে ধীরে বড় হয়েছে এবং চোখের সামনে বড় হতে সবাই দেখছে। গাছটা ঘিরে সবাই তেঁতুল খাওয়ার থেকে শুরু করে গাছের ছায়া, গাছের বাতাস সব কিছু উপভোগ করত গ্রামের মানুষগুলো। মনে হচ্ছে যখন সন্ধ্যা লেগে যেত তখন ওখানে নিস্তব্ধ হয়ে যেত, ঝিরিঝিরি পাতার শিরশিরানি শব্দ এবং আশপাশে ছায়ায় ভরে যায়। ঠিক আপনারা জানেন, যখন এরকম বিশাল বড় গাছ থাকে, যেমন তেঁতুল গাছ, বটের গাছ, এরকম বড় গাছ থাকলে দিনতি কিন্তু গাছের নিচে অন্ধকার অন্ধকার মনে হয়, কেননা রোদ ঢুকতে পারে না, চারিদিক গাছ ডালপালা দিয়ে বিছিয়ে যায়। তো এরকম করে বহু বছর থাকাকালীন এক সময় ওই গাছ যেখানে আছে ওই গাছের মালিক, মানে জায়গার মালিক, তার বাড়ি করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। জায়গা না থাকার কারণে ওখানে বাড়ি করতে হয় এবং ওই বাড়িটা করার সময় ওই গাছটা বেড়ে যায়। গাছটা ছিল মাঝে, তখন কি করবে কিছু বুঝতে পারে না। এক সময় বাধ্য হয়ে ওই গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন অন্য গ্রামের একা তো কাটতে পারবে না, 4-5 জন মিলে ওটাকে চুক্তি দেওয়া হয় কাটার জন্য। একটা টাকা পরিমাণ ধরে বলা হয়, তুমি যদি এরকম করে কেটে দাও তাহলে আমরা এই কয় টাকা তোমাকে দিব। সিদ্ধান্ত তৈরি এবং তখন সবাই যায় গাছ কাটার জন্য। ঠিক জানেন, এরকম বড় গাছ কাটার জন্য সর্বপ্রথম কিন্তু আগে ডাল কাটতে হয়। গাছের ডাল কাটার জন্য একজন টারজানের মতো উঠে চলে যায়। যাওয়ার পর একটা ডালে বসে, আর একটা ডাল সামনে, ছায়া কি সুন্দর নিরিবিলি বাতাস। তখন যখন উনি ওই দা বের করতে কাটার জন্য, তখন কেমন করে জানি ওই গাছের দমকা হাওয়া শুরু হয়েছে, প্রচুর বাতাস। তখন ভাবতেছে, কেড়ে কিছুক্ষণ আগে তো বাতাস ছিল না, এখন এত বাতাস কোথায় থেকে আসলো। সব কিছু বিপাক্তা করে দা নিয়ে একটা কোপ দেয় এক ডালে। এক কোপ দেওয়ার সাথে গাছ মনে হয় কেঁপে উঠল এবং তখন যেখানে কোপ দিয়েছে সেখান থেকে রক্ত দিয়ে দাঁড় মাথা ভিজিয়ে গেল। আরেকটা চোট দিল, রক্ত ঝির করে রক্ত বের হতে লাগলো এবং পুরাটা তাজা মানুষের রক্তের মতো দেখে তিনি তো জ্ঞান হারানোর অবস্থা হয়ে গেছে। ওখান থেকে ধাম করে পড়ে গেছে একদম নিচে। পড়ে যাওয়ার পর সবাই টেনে টুনে হাসে ওকে তুলে নেওয়া হয় ওপর দিকে এবং একটি বাড়িতে ওকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তার জ্ঞান ছিল না এবং তার মাথায় পানি দেওয়ার ক্ষেত্রে কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরিয়ে আসে। জ্ঞান ফিরে আসার পরে ওকে জিজ্ঞেস করা হয়, তোমার কি হয়েছিল? তখন লোকটি বলে, যখন আমি ওখানে একটা কোপ দিব, কোপ দেওয়ার আগে প্রচুর পরিমাণে বাতাস শুরু হয় এবং একটা কোপ দেওয়ার সাথেই রক্তের মতো কি জানি বের হয়ে আমার দাটা ভিজিয়ে গেল মাথা। আমি কিছু বুঝতে পারলাম না। তখন হঠাৎ করে যখন সাইডে আরেকটা কোপ দিলাম, তখন স্পষ্ট দেখতে পেলাম রক্ত দিয়ে ভিজে গেছে গাছের ডাল এবং আমার হাতের ওই দার মুখটা। তখন হঠাৎ করে কেমন করে জানি একটা আত্মনাদ হয়ে ওপর থেকে ধাম করে পা ওপর দিকে, মাথা নিয়ে দিকে, বিশাল বড় চুল, চোখ ভয়ানক আমার চোখের সামনে চলে যাচ্ছে ধাম করে। কি করব দেখার পরে ভয়ে কি হয়েছে আমি কি জানি না। আমি তো পড়ে গেছি, আমার হাতে লাগছে, পায়ে লাগছে। আমি তো এখন পর্যন্ত ওটাও আমার খুব স্মরণ নাই কেমন করে পড়ছি। শুধু একটা কথাই আমার চোখের সামনে ভাসতেছে, একটা দৃশ্যই আমার চোখের সামনে চলে আসতেছে, ছাদ করে এরকম দৃশ্য, রক্ত দিয়ে দা ভেজা। তখন এসব কিছু করার পরে আর ওই গাছটা কাটার সিদ্ধান্ত নেয় না, ওরা চলে যায়। গাছ কাটার সাহস পায় না। তো সেই রাতে গাছের মালিককে বলা হয়, স্বপ্ন দেখানো হয়, গাছটা কাটিস না, গাছটাতে আমি থাকি, আমি তোদের কারো ক্ষতি করব না,
গাছটা কাটলে আমি তোদের কাউকে ছাড়ব না, এবং যে আমায় আঘাত করবে তাকেও আমি ছাড়ব না। তখন যেই লোকটা গাছের ডাল কাটতে উঠছিল, ওই গাছ লোকটা রাত থেকে ভীষণ অসুস্থ, গায়ের জ্বর, প্রচুর পরিমাণে জ্বর, ভালো হয় না 1 দিন 2 দিন 3 দিন। আর এই দিকে তিতল গাছের লোকটা লোক খুঁজতেছে গাছ কাটার জন্য, কিন্তু লোক খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষ অসহায়ের মতো সব কিছু শুধু দেখতেছে। এরকম করতে করতে একদিন লোক পেয়ে যায়, 4 দিনের মাথায় লোক পেয়ে যায়। লোকগুলো কাটতে আসে, চিন্তা ভাবনা করে আমরা কোনো ডাল কাটবো না, একবারে গোড়া কাটবো, গোড়া কেটে আমরা ওই ফেলে দেওয়ার পরে আস্তে আস্তে কাটবো। আস্তে আস্তে মাটি সরাতে থাকে, গাছে ঝড় বয়ে যায়। আস্তে আস্তে মাটি সরাতে থাকে, গাছের ঝড় বয়ে যায়। তখন কুড়াল দিয়ে যখন চোট মারছে, সর্বপ্রথম যে চোট মারছে, তখন এটা আমি শুনতে পারছি জোরে একটা বিকট পরিমাণে চিৎকারের শব্দ শুনতে পাইছি। মনে হয় মানুষকে যখন আঘাত করলে শব্দে ভেঙে যায় এবং কষ্টে কাতর হয়ে যায়, ওইরকম একটা বিকট একটা শব্দ শুনতে পারছে যে প্রথম কুড়াল নিয়ে আঘাত করছে। তখন তিনি তো বুঝতে পারেনি কি হইল, আর এটা আঘাত করার সাথে রক্তের ফিনকি যেমন চিরিত করে বের হয়ে যায়, তখন ওই জায়গার থেকে ডাবের পানি যখন কাটার পরে প্রথম ডাবটে পানি চিরিত করে বের হয়ে যায়, তখন এরকম করে রক্ত বের হয়ে চলে গেছে দেখতে পারছে। এবং দেখে তার মনে হয় হাত কে জানি ধরে আসে, ও মনে হয় ধরে ওপর দিকে ফিকে মেললো, ধাম করে পড়ে তার পা গেল ভেঙে, তিনি পড়ে গেল ওখানে। তখন সবাই মিলে ওকে নিয়ে চলে আসা হয়। আসার পর সবাই ওর থেকে শোনার পর একের দৃশ্য যখন দ্বিতীয় লোকটাও বলে, তখন একটি হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর ওখানে আসে, আসার পর বলতেছে, এখানে তো বহু আগে থেকে একটা ভয়ঙ্কর কয়েকটা জিন থাকে। এই জিনগুলো গ্রামে মানুষের ক্ষতি করেনি, কিন্তু ওই জিনগুলো থাকা যখন থাকছে তখন কারো ক্ষতি হয়নি, কিন্তু এক সময় ওখানে খারাপ কিছু জিনের প্রভাব পড়ে যায়। তখন ওই সব খারাপ জিনগুলো এই ভালো জিনকে বন্দি করে রেখেছে এবং খারাপ জিনগুলো এখানে আসে। আর এই যে প্রথমে যেই ডাল কেটতে গেছিল, তখন যে জিনকে আঘাত লেগেছে সেটা হচ্ছে ভালো জিনের মধ্যে এক জিন, ওরা 3 জন। আর পরের যেই আঘাত করছে কুড়াল দিয়ে, তখন ওই আঘাতটা লাগছে ভালো 3 জিনের মধ্যে একজন জিনের, এবং ওরা ভয়ে আছে, ক্ষিপ্ত আছে, এই গাছটা কেটলে ওদের থাকবে কই। কিন্তু যারা আঘাত করেছে এবং গ্রামের মানুষ সবাই একটু সাবধানে থাকবেন, ওরা কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতে পারে। তখন হুজুর এই গাছে কিছু পানি পড়া ফু দেয়, দেওয়ার পরে দুজনকে দেখতে চলে যায় তাদের বাসায়। দুজনে পাশের গ্রামে, তখন একজন গ্রামের যে ডাল কাটছিল আর অপরেরজন পাশের গ্রামের, কেননা এরকম ঘটনা হওয়ার পরে গ্রামের থেকে কেউ আর সাহস পায়নি গাছ কাটার জন্য, এই জন্য পাশের গ্রাম থেকে লোক নেওয়া হয়েছিল। তখন চলে যায় গ্রামে ওই ছেলের কাছে। যাওয়ার পর যখন সমস্ত কিছু শোনার পর পানি পাড়া দেয়, অবস্থা খুবই খারাপ, শরীর বাজিয়ে গেছে, জ্বর, ভয়ে এতে সব নাকি জানি মারতে আসে, এবং ওর কাছে যাওয়ার পর সব কিছু পানি পাওয়া দিছে। 5 দিনের মাথা চাই গাছের ডাল কাটছিল, তাই অলৌকিকভাবে ইন্তিকাল করেছেন। সবাই বুঝতে পারছেন কেন ইন্তিকাল করলো, তার দাফন কাফন শেষ করা হলো, এবং 3 দিন পর যে কুড়াল দিয়ে আঘাত করছিল তিনিও মারা যায়। সবাই আতঙ্কে পড়ে যায়, রাত হলে কেউ বের হতে পারে না, কারো বাড়ির টিনের ওপর শব্দ হয়, দরজায় ঠকঠকানে ডাক হয়, এবং ওই ডাকে আওয়াজ চলে আসে আজ থেকে মারা যাওয়া 30, 35, 50 বছর আগের দাদা দাদু তাদের কণ্ঠে ডাক দেয়, বাবা গেটটা খোল, আমি বাহিরে ভীষণ কষ্টে আছি। এরকম যখন শব্দ চলে আসে এবং আপন লোকের যখন ডাক শোনা যায়, তখন মানুষ বুঝতে পারে এটা সাধারণ কোনো কিছু না। তখন ওই গ্রামে একটা কালো ছায়া পড়ে যায়। তখন গ্রামের বাচ্চারা মাঝে মাঝে হারিয়ে যায়, কাল খুঁজে পাওয়া যায় না। পরের দিন সকালে দেখে তেঁতুল গাছের ডালের ওপর বাচ্চারা বসে আছে, কেউ মারা গেছে। এরকম করতে করতে এক সময় একজনের বাচ্চা হারিয়ে যায়। রাতের 10টার দিকে বাচ্চা খোঁজার চেষ্টা করে, মহল্লার সমস্ত লোক খোঁজার জন্য বের হয়, খুঁজতে খুঁজতে খুঁজে পায় না। তখন কি করবে, দিশা পায় না, কোনো বুদ্ধি পায় না। তখন সবাই মিলে চলে যায় তেঁতুল গাছের গোড়ায়। তেঁতুল গাছের গোড়ায় যাওয়ার পর দেখে ওই বাচ্চাটার পাওয়ার দিকে, মাথা নিয়ে দিকে, এবং চোখ এরকম বের হয়ে আসে, কিন্তু বাচ্চাটা মারা গেছে। পাশেই দেখা যায় রক্তের মতো কি জানি 2টা চোখ মনে হয় জ্বলতিছে, মনে হয় আগুনের সীসা বের হয়ে আসবে, দাঁত রাক্ষসের মতো, গালের মাংসগুলো চলে গেছে কানের কাছে।
মাথা বিশ্রী, চুল বড় বড়, জটের মতো, লোম বিশাল বড় বড় দেখা যাচ্ছে। তখন এরকম দেখে গ্রামের লোক সবাই আতঙ্কে হয়ে যায় এবং ওই হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর দোয়া দরুদ পড়ে ফু দেয়, তখন ওই ভয়ঙ্কর চোখটা সরিয়ে যায় এবং ওই বাচ্চাকে নামিয়ে নিয়ে আসার পরে বাচ্চাটা মারা যায়। পরের দিন 3-4টা বাচ্চাকে দাফন কাফন করা হয়। তখন গ্রামের মানুষ সবাই মিলে বলে, আর তো হবে না, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের একটা না একটা অবশ্যই ব্যবস্থা করতে হবে। তখন মুরব্বীরা সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেয় একটা কবিরাজকে নিয়ে আসবে। তখন একটা 3-4 গ্রাম পরে একটা কবিরাজ পাওয়া যায়। ওই কবিরাজকে নিয়ে আসা হয় তাদের গ্রামে। আসার পর সন্ধ্যার পর ওই কবিরাজটা বসে রোকেয়া করতে শুরু করে। গাছের গোড়ায় বসার পর রোকেয়া করতে চোখ বন্ধ করে করতে এক সময় ধাম করে চমকে ওঠার পর বলতিছে, এখানে যারা আছে তারা প্রচুর ভয়ানক জিন এবং ওদের শক্তি প্রচুর। এর সাথে আমি পারবো না, এদের সাথে যুদ্ধে আমি পারবো না, এদের সাথে গেলে আমার ক্ষতি হবে, আপনাদের গ্রামের লোক সবারই ক্ষতি হবে। এবং অলরেডি ক্ষতি করার চেষ্টা করেছে। এরা প্রতিজ্ঞা নিয়েছে এই গ্রামের মানুষ একটাও থাকতে দেবে না, আর জীবনে যেন ওই তেঁতুল গাছ কেউ না কাটার সাহস পায়, এই জন্য ইনি প্রচুরভাবে শিক্ষা দিবে। কিন্তু আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আমি আপনাদের এই চিকিৎসা করতে পারবো না। ওখান থেকে উঠে কারোর সাথে কথা না বলে এক টানে চলে যায় ওই কবিরাজটা। তখন 2টা মুরব্বী লোক পেছনে চলে যায়। গ্রামটা বের হয়ে যেয়ে বলে, দেখেন আপনি চলে আসলেন, আমাদের খুব আপনার উপর খুব আশা ছিল, আশাগুলো সমস্ত ভেঙে গিয়েছে, আপনি একটা বুদ্ধি দেন, আমরা কি করব এখন। তখন ওই কবিরাজটা বলে, একটা বুদ্ধি আছে, একটা হুজুর আছে আমি চিনি, হুজুরটা অনেক ভালো এবং ওই হুজুরের প্রচুর শক্তি, ওর কাছে গেলে মনে হয় একটা সমাধান পাবেন। তখন ওই কবিরাজের বলা ওই হুজুরের কাছে চলে যায়। সবাই যে অনুরোধ করা হয়, কান্নায় সমস্ত কষ্টের কথা যখন ওই হুজুরকে বলা হয়, তখন হুজুরের একসময় মনটা গলে যায়। হুজুর আসার জন্য সিদ্ধান্ত নেয়। তখন হুজুর চলে আসে। আসার পরে সন্ধ্যার দিকে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে ওই তেঁতুল গাছের গোড়ায় বসে যখন রোকেয়া করে, তখন ঠিক একটা বৃত্ত আঁকার পর একটা খাসি রাখা হয়। খাসি রাখার পরে ওখানে দুটা বৃত্ত করা হয়। আরেকটা বৃত্ততে গ্রামের একটি সাহসী ছেলেকে হাজির করা হয় এবং ওই ছেলেটার মাঝে জিন হাজির করা হবে। রোকেয়া করতে এক সময় ওই ছেলের মাঝে জিন হাজির হয়। হওয়ার পর জিনকে প্রশ্ন করা হয়, কেন তুই মারতেছিস? তখন জিন স্বীকার করতে চায় না। এক সময় জিনটা বলে, আমি এদেরকে সমস্ত শেষ করে দেবো, শ্মশানে পরিণত করব, কেন সবাইকে মেরে ফেলে দেবো। তখন হুজুর বলে, ওই তেঁতুল গাছে ভালো জিন ছিল, জিনগুলো কোথায়? বলতেছে, 2 জিনকে তো ওরাই মেরে ফেলে দিয়েছে, একজন দা দিয়ে একজন কুড়াল দিয়ে, আরেকটা আছে এরপরে যাই আসবে মারতে, তাই ওকে দেবো মারার জন্য। তখন ওই জিনটাকে বাঁচানোর জন্য হুজুর মনে মনে বলে ওই জিনটাকে বাঁচাতে হবে। তখন এক সময় ওই হুজুর রোকেয়া করতে সমস্ত জিনগুলো হাজির করে করার পরে ওই খাসির মধ্যে বন্দি করে এবং এক কূপে ওই খাসিকে শেষ করে দেয়। দেওয়ার পর জিনগুলোকে ধ্বংস করে দেওয়ার পর ভালো জিনকে হাজির করা হয়। ভালো জিন সালাম দেয় হুজুরকে এবং করুণার সুরে বলতেছে, আজকে থেকে বহু বছর আগে আমাকে 3 জনকে বন্দি করে বেঁধে রেখেছিল, 2 জনকে ইচ্ছা করে ওরা মেরে ফেলে দিয়েছে এবং এই গ্রামের মানুষগুলো খুব ভালো এবং যার জায়গা তার বাড়ি করার জন্য এই গাছটা কাটার সিদ্ধান্ত নিয়েছে। এত বছর ধরে ছিল, ওই তো কাটার জন্য আসেনি, এখন আসছে, ওর অবশ্যই বিপদ, ওরই জায়গা নেই, কিছু নেই, আমরা তোর সাথে এরকম করতাম না, কিন্তু পাড়ার মানুষ, মহল্লার মানুষ, আপনারা কিছু মনে করবেন না। জিনটা বলার পর জিনকে বলা হয়, ওই যে ওখানে একটা গাছ আছে, ওই গাছে আপনি থাকেন, এখানে ছেড়ে দেন, এখানে ওই মানুষটা বাড়ি ঘর করে তার সন্তান বাচ্চাকে নিয়ে থাকুক। তখন ওই জিনটা বলে, আমি ইনশাআল্লাহ আমি ওখানে যাব, ওই গাছটা কাটতে পারে। তখন ওই জিনটা পার হয়ে চলে যায় এবং হুজুর বলে, ওই গাছটা আমাকে কেটে ফেলে দেন। তারপরের দিন ওই গাছটা গ্রামের মানুষ মিলে সবাই মিলে কাটছে, কোনো চুক্তি দেওয়া হয়নি। কাটার পর সব কিছু শেষ করে দেওয়ার পর বাড়িঘর করছে, ওখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু ওই যে জিনটা অন্য গাছে পার হয়েছিল, ওই গাছটাকে সবাই সম্মান করে, কেন জানে ওখানে ভালো একটা জিন আছে। সবাই এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে আমাদের বলে যাবেন। আপনাদের মাঝে ঘটনা থাকলে আমাদেরকে ইনবক্স করে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।